রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে অতিষ্ঠ গ্রাহকরা। এই নিয়ে ক্ষোভ বেড়েছে। গ্রাহকদের অভিযোগ, কারসাজি করে বাড়তি বিল আদায় করা হচ্ছে। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। এদিকে ক্যাবের উপদেষ্টা বলছে, জবাবদিহিতার অভাবে গ্রাহকদের পকেট কাটা যাচ্ছে। রাজধানীর মহানগর আবাসিক এলাকার বাসিন্দা তানভীর আহমেদ একজন ভুক্তভোগী বিদ্যুতের গ্রাহক। 5 সদস্যের পরিবারে গত মাসের বিদ্যুতের অস্বাভাবিক বিল দেখে বিস্মিত তিনি। গরম শুরু হওয়ার পরে প্রথম বিলটা আসলো 3,500-এর মতো, তারপরের বিলটাই আসলো 5,500, কিন্তু গত মাসে যে বিলটা আসছে সেটা হঠাৎ করে 12,500 টাকা। তো আমার কিন্তু ইউসেজে তেমন কোনো চেঞ্জেস আসে নাই, সেম টাইপেরই ছিল, কিন্তু এইভাবে হঠাৎ বিল আসাটা আমার কাছে অস্বাভাবিক এবং মনে হয়েছে যে একটা ভুতুরে বিলের মতো। এভাবে রাজধানীর অনেক এলাকায় অসংখ্য গ্রাহকের অভিযোগ, ভুতুরে বিলে পরিবারের ওপর চাপ বেড়েছে। তারা বলছেন, বিল নিয়ে অভিযোগ করে কোনো লাভ হচ্ছে না। প্রায় 7,000 টাকার মতো বিল আসছে। তো গত বছর এরকম বিল আসে না, যেমন হলে বেশি হলে 2687 এরকম আসে। জুন মাসে আমরা আমাদের 4,500 টাকা আমরা প্রিপেড কার্ডে রিচার্জ করছি, 4,500 টাকা। তো এটা তো ডাবল হয়ে গেছে। প্রিপেড মিটার চালু করার পর আজকে 2 বছর পরে আবার বলতেছেন যে আমার আগের কিছু বিল বাকি আছে, অথচ প্রত্যেকটার বিল আমার দেয়া। বিল নিয়ে অভিযোগ উঠেছে রাজধানীর বাইরেও ব্যবহারের চেয়ে বেশি বিল দেয়া হচ্ছে বলে তাদের অভিযোগ। এই নিয়ে গ্রাহকরা মানববন্ধনও করেছে। গ্রাহকদের অভিযোগকে আমলে নেওয়া হচ্ছে না বলে মনে করছেন ক্যাবে জ্বালানি বিষয়ক উপদেষ্টা। বিদ্যুৎ বিল সেটা পোস্টপেডই হোক আর প্রিপেডই হোক, সবগুলোর ব্যাপারেই ভোক্তাদের অভিযোগ আছে। পোস্টপেডের ব্যাপার তো বরাবরই রয়ে গেছে, প্রায় প্রতিবারই দেখা যায় যে 200 বিল মোটামুটিভাবে ভুতুড়ে বিল আসে। তবে বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকো গ্রাহকের ভুতুড়ে বিলের অভিযোগ ঠিক নয় বলে জানায়। তাদের দাবি, গ্রাহকরা যে পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করছে তারই বিল করছে ডেসকো। বাইরের টেম্পারেচার যদি 45 ডিগ্রি বা 43 ডিগ্রি হয়, তাহলে 1 ঘন্টা এসি চালাইলে তার অনেক বেশি টাকা বিল আসবে। যাচাই করছে এবং প্রত্যেকটা কেসে কোনো জায়গায় আমরা ওই যে এই অসামঞ্জস্যতা পাই নাই। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের বিলের ব্যাপারে গ্রাহকদের অভিযোগ তদন্ত করে দেখা দরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। এই সংক্রান্ত বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় শুনানির জন্য 8 নম্বর ক্রমিকে রয়েছে আবেদনটি। এর আগে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ মর্মে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন চেম্বার জজ আদালত। ফলে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদেশটি আপাতত বহাল থাকার কথা জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবীরা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়, ঢাকা আরিচা সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আবারও রাজপথে শিক্ষার্থীরা। এর আগে আন্দোলনের মুখে 2018 সালের অক্টোবরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়। গত 5 জুন হাইকোর্টের রায়ে সেই কোটা পদ্ধতি পুনর্বহাল হয়। চেম্বার আদালতও হাইকোর্টের রায় বহাল রাখায় আবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শাহবাগ মোড় 1.5 ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। বেকারত্ব তো এমনি অনেক বেশি, যদি কোটা থাকে তাহলে বেকারত্ব আরো বেড়ে যাবে। শিক্ষার্থীরা বলছে, একটি কমিশন গঠনের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যৌক্তিক কোটা রাখা যাবে। তবে কোটার ভিত্তিতে নিয়োগের পর যেসব আসন শূন্য থাকবে সেগুলো মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। সর্বোচ্চ 10% দেওয়া যাবে, কিন্তু 30% সম্পূর্ণ অন্যায়। বাংলাদেশে বা উন্নত সভ্যতা দেশে এখনো কেন আসলে কোটা থাকবে?
একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক 2 ঘন্টা অবরোধ করে রাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2 ঘন্টা ঢাকা কুয়াকাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম রাঙামাটি সড়ক অবরুদ্ধ করে 2 ঘন্টা বিক্ষোভ করে। যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে শিক্ষার্থীরা রাস্তায় থাকবে। মূলত 2018 সালে যে কোটা সংস্কার পরিপত্র দাখিল হয়েছিল সেইটা পুনর্বহাল রাখার জন্য আমরা আন্দোলন করছি। বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটা পদ্ধতি নিয়ে শুনানি হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাকরিতে কোটা ব্যবস্থার বিরোধিতা করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেছেন ব্যাপক ভিত্তিতে মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতার মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। বুধবার রাতে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরবর্তী প্রজন্মের জন্য চাকরির জন্য বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে বৈষম্য মুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে। স্পিকার, যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বলে মনে করা যায় না। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের কর্মবিরতি পালন করেছেন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। সংকট সমাধানে আজ শিক্ষামন্ত্রী এবং সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন আন্দোলনকারীরা। শিক্ষকদের কর্মবিরতিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ কর্মবিরতি সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আন্দোলনের অংশ হিসেবে ক্লাস পরীক্ষা না হওয়ায় অচল হয়ে পড়েছে ক্যাম্পাস, এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও স্থগিত। তবে দাবি পূরণ হলে ক্লাসে ফিরে যাবে বলে জানান শিক্ষকরা। অর্থমন্ত্রী, আপনি যে ভাষায় এই যৌক্তিক আন্দোলনকে অযৌক্তিক বলেছেন, আমরা সেটিকেও প্রত্যাখ্যান করছি। সুতরাং আন্দোলন চলছে, আন্দোলন চলবে। শিক্ষকরা বলছেন, নতুন পেনশন স্কিমের কারণে জুলাইয়ে যোগ দেওয়া শিক্ষকরা অবসরের পর এককালীন টাকা ও অন্যান্য সুবিধা পাবেন না। কর্মবিরতি ইস্যুতে শিক্ষার্থীদের সেশন জটের আশঙ্কা নিয়ে জানিয়ে তারা বলছেন, দাবি আদায় হলে অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলনগুলো কি? প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে। 2 নম্বর হলো যে আমাদের যে সুপার গেটটি 2015 সালে আমাদের দেওয়ার কথা ছিল, সে সিদ্ধান্ত হয়েছে সেটা দিতে হবে। আর আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি। যদি প্রত্যয় স্কিম প্রত্যাহার করে স্বতন্ত্র বেতন স্কেল করা হয় তাহলে তো এক জায়গায় চলে আসতো দুইটা মিলে। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরাই কর্মবিরতি পালন করছেন। 13 মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন প্রত্যয় স্কিমে আনার প্রজ্ঞাপন জারির পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে শিক্ষকরা। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়েছে। তবে পরীক্ষার আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়। এনসিটিবি বলছে দক্ষতার ভিত্তিতে এই মূল্যায়ন হবে, তাই প্রশ্ন আগে পেলেও সমস্যা নেই। তবে যারা এসব প্রশ্ন ফাঁস করছে তাদের চিহ্নিত করা ও নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন শিক্ষাক্রমে চলতি বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে। বুধবার থেকে শুরু হয়েছে ষান্মাসিক মূল্যায়ন। ষষ্ঠ শ্রেণীতে বাংলা, সপ্তম শ্রেণীতে ধর্ম, অষ্টমে জীবন ও জীবিকা এবং নবম শ্রেণীতে ইতিহাস ও সমাজবিজ্ঞানের মূল্যায়ন হয়েছে। লিখিত মূল্যায়ন হচ্ছে 65 ভাগ আর ব্যবহারিক মূল্যায়ন 35%। বই থেকে সামারি করেই আসছে, যারা বই ভালো করে পড়ছে তারাই পারছে, আর যারা পড়ে নাই তারা পারে। এখন আমাদের চাপটা কম, এজন্য আমরা যা পড়ি ভালো মতো পড়তে পারছি। এ মূল্যায়নের প্রশ্ন কেন্দ্রীয়ভাবে এনসিটিবি থেকে নৈপুণ্য অ্যাপসে দেয়া হয়। এরপর স্কুল কর্তৃপক্ষ প্রশ্ন ছাপিয়ে মূল্যায়ন নিচ্ছে। কিন্তু পরীক্ষার আগের রাতেই এসব বিষয়ের প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে যায়। শিক্ষক নির্দেশিকা দিয়ে দিয়েছি, কিন্তু এটা কিন্তু আমাদের কাছেই ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে রাতের বেলায় বিভিন্ন জায়গায় নাকি প্রশ্নগুলি চলে আসছে। অভিভাবকরা বলছেন, এ শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে তাদের স্বচ্ছ ধারণা নেই।
এদিকে নতুন শিক্ষাক্রম নিয়ে প্রস্তুতির ঘাটতি দেখছেন গবেষকরা। আমরা কানেক্ট করতে পারছি না এই জন্য যে আসলে আমাদের সাথে কানেক্ট করা হচ্ছে না। অন্য আরেকটা পদ্ধতিতে আমি যাব, আমাকে কিন্তু প্রস্তুতিগুলো নেওয়া লাগে, আগে অ্যাওয়ারনেস থেকে শুরু করে সকল ধরনের টেকনিক্যাল প্রিপারেশনগুলো থাকা লাগে। তো আমার কাছে মনে হয়েছে যে এই প্রস্তুতিগুলো যথাযথভাবে হয়নি। এনসিটিবি বলছে প্রশ্ন ফাঁস হলেও সমস্যা নেই, কারণ মূল্যায়ন পুরোটাই দক্ষতা ভিত্তিক। সোশ্যাল মিডিয়াকে যদি আমাদের শিক্ষার্থীরা অনুসরণ না করে প্রশ্ন যদি তারা পড়ে দেখে, তাতে আমাদের কোনো ক্ষতি নাই। এটা তো কার্যক্রম ভিত্তিক, দক্ষতা ভিত্তিক যে কারিকুলাম, সেখানে কার্যক্রমগুলোর মধ্য দিয়ে তার আসলে পারদর্শিতার প্রকাশ ঘটবে। এদিকে জটিলতার কারণে শিক্ষণকালীন মূল্যায়নের তথ্য নৈপুণ্য অ্যাপসে দেয়া যাচ্ছে না। এ নিয়েও ভোগান্তিতে রয়েছেন শিক্ষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের সঙ্গে রেলপথ সহযোগিতা আঞ্চলিক যোগাযোগের অংশ, কোনো একক দেশের সুবিধার জন্য নয় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ভারতকে যে সুবিধা দেয়া হয়েছে তাতে লাভবান হচ্ছে বাংলাদেশও। বুধবার বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি আরও বলেন, গ্লোবাল ভিলেজের যুগে দরজা বন্ধ রেখে কেন বিচ্ছিন্ন থাকবে বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ। শেষ হলো বাজেট অধিবেশন। 19 কর্মদিবসে 2024-25 অর্থ বছরের বাজেট ছাড়াও পাশ হয় আরও 3টি বিল। সমাপনী বক্তব্যের শুরুতে ভারত সফর নিয়ে বিএনপির সমালোচনার কড়া জবাব দেন প্রধানমন্ত্রী। আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রেখেই আওয়ামী লীগ সরকার ছিটমহল, সমুদ্র সীমা সহ নানা সমস্যার সমাধান করেছে। ভারতের সঙ্গে রেলপথ সহযোগিতারও ব্যাখ্যা দেন সংসদ নেতা। ট্রান্সলেশন, রেলওয়ে ট্রান্সলেশন হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। এখন ইসে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ, আমরা কিছু অর্থ উপার্জন করছি। অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী। আজকের পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, একে অপরের উপরে নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না। আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না, এটাই তো কথা। আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছি। আমরা নেপাল, ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের। এটা তো কোনো একটা দেশ না, এটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে। এই কথাগুলো আমি মনে করি প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যে বড় অংশ জুড়েই ছিল আশ্রয় প্রকল্প প্রসঙ্গ। এদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না বলে আবারও ঘোষণা দেন তিনি। নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে ভারতের আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এই সফরে দেশের উন্নয়নকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। সৌদি আরব সফর শেষে বুধবার দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী। জানান, জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে যৌথ টাস্কফোর্স গঠন করবে ঢাকা রিয়াদ। সৌদি আরব সফর শেষে বুধবার সকালে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমির ডিজিটাল গ্রন্থাগার উদ্বোধন করেন তিনি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে কোনো আপত্তি নেই ভারতের। দিল্লি সফরের সময়ই এ বিষয়ে নরেন্দ্র মোদীকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। চীন সফরে দেশের উন্নয়নই সর্বোচ্চ গুরুত্ব পাবে বলেও জানান হাসান মাহমুদ। অনেক আইকনিক স্থাপনা চায়নার অর্থায়নে এবং চায়নার কন্ট্রাক্টররা নির্মাণ করেছে। তো আগামী সফরটি নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সফরে তিনি মোদিজির সাথে যখন আলাপ হয় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি, সেটি মোদিজির সাথেও আলোচনা হয়েছে। উঠে আসে সৌদি আরব প্রসঙ্গও। মন্ত্রী জানান, এদেশে বিনিয়োগ এবং অফশোর ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে কাজ করতে আগ্রহী সৌদি আরব। বলেন, জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনা এবং শ্রমিকদের হয়রানি বন্ধে যৌথ টাস্কফোর্স গঠন করবে দুই দেশ। আমাদের যে ফিনান্সিয়াল উইন্ডোগুলো আছে, অফশোর ব্যাংকিং সহ আরও যে সমস্ত ফিনান্সিয়াল উইন্ডো আছে, সেখানে তাদের বিনিয়োগ ব্যাপারে আমরা আলাপ করেছি। তারা বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছে। দেশের সার্বিক উন্নয়নের জন্যই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরকার সুসম্পর্ক বজায় রাখতে চায় বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের জ্বালানি তেল আমদানি করি,
জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনপ্রতিনিধিরা সৎ থাকলে প্রশাসন থেকে দুর্নীতি পালাতে বাধ্য, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানিয়েছেন, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। বিএনপি সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ দলটি এখন শিক্ষকদের ঘাড়ে চড়তে চাইছে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন স্থানে আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসাবে বুধবার বিকেলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে সভা করে ঢাকা জেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে ত্যাগ অর্জনের পাশাপাশি নানা ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছে আওয়ামী লীগ। বিএনপিও এখন তেমনই ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশটাকে সোনার বাংলায় পরিণত করা। এখন মাননীয় প্রধানমন্ত্রীর যে নতুন স্বপ্নটা, যে আমরা সোনার বাংলা করব, শুধু সোনার বাংলা করব না, আমরা স্মার্ট সোনার বাংলা করব। প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, দুর্নীতি, অর্থ পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থানে সরকার। প্রশাসনের দুর্নীতি রোধে জনপ্রতিনিধিদের সৎ থাকার আহ্বান তার। জনপ্রতিনিধিরা যদি সৎ থাকে তাহলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ব, আমরা একসাথে খেলব, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতেই হবে। বিএনপির সমালোচনা করে কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ দলটি দাবি আদায়ে সবসময় অন্যের ঘাড়ে চাপে। কোটা আন্দোলন গতবারও ছিল, এবারও আছে। এখন কোটা আন্দোলন শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি। আওয়ামী লীগই দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করে উন্নয়ন অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোর, পটুয়াখালী সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ হলেও অন্য জেলাগুলোতে শান্তিপূর্ণভাবে পালিত হয় বিএনপির সমাবেশ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবারের এসব কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। এতে বিএনপি নেতারা ঘোষণা দেন, জীবন বাজি রেখে হলেও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সফল করে ঘরে ফিরবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কয়েকটি জেলার সমাবেশে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল 10:30টার দিকে পৌর শহরের স্বনির্ভর সড়কে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সংঘর্ষের ঘটনা ঘটেছে নাটোরেও। শহরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হলে সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটে। জেলা বিএনপির দাবি, দলীয় নেতাকর্মীদের উপর ধারালো অস্ত্র নিয়ে এলোপাথারি আঘাত করে ক্ষমতাসীন দলের লোকজন। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। মৃত্যুর সন্ধিক্ষণে অসুস্থ অবস্থায় উনি যুদ্ধ করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মা। এক মায়ের সন্তান হিসাবে আরেক মায়ের কাছে আমাদের আকুল আবেদন, অতি সত্বর আমাদের মাকে মুক্তি দিন, ওনাকে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ দিন, জাতি আপনাকে স্মরণ রাখবে। সমাবেশ হয়েছে জামালপুরেও। বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হন। নেত্রকোনায়ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শহরের বানোয়াপাড়া এলাকায় এই সমাবেশে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান নেতারা। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় নেত্রী। এছাড়া সমাবেশ হয়েছে পাবনা, দিনাজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, নোয়াখালী, কক্সবাজার সহ দেশের সব জেলায়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের ধারাবাহিক কর্মসূচির শেষ দিন জেলা পর্যায়ে সমাবেশ করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি কমে আসায় সিলেটের বন্যা পরিস্থিতির আর অবনতি হয়নি, তবে বেশিরভাগ নদ নদীর পানি এখনো বইছে বিপদসীমার ওপরে।
সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট ও জকিগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে থাকায় দুর্ভোগে জেলা 7 লাখ মানুষ। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে সুনামগঞ্জের 4 উপজেলাতেও, তবে এখনও পানিবন্দী 5 লাখ মানুষ। 63টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1700 মানুষ আশ্রয় নিয়েছেন। মৌলভীবাজারে পানি কমতে শুরু করলেও কুশিয়ারা ও মনু বিপদসীমার ওপরে বইছে। রাজনগর ও সদর উপজেলার 20টি গ্রাম এখনও পানির নিচে। এদিকে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে মঙ্গলবার থেকে বাঁধের 5টি স্থান ভেঙে তলিয়ে আছে 28 গ্রাম। এছাড়া নেত্রকোনা, শেরপুর ও খাগড়াছড়িতে বন্যায় দুর্ভোগ পোহাচ্ছেন লাখো মানুষ। বন্যার কারণে প্রায় 50 কোটি টাকা ক্ষতির মুখে সিলেট ও মৌলভীবাজারে মাছ চাষিরা। সিলেটে 2 দফা বন্যায় 21,000 এবং মৌলভীবাজারে 800 পুকুর জলাশয়ে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা তৈরি করে প্রণোদনা দেওয়ার আশ্বাস মৎস্য অধিদপ্তরের। সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাছ চাষি প্রবাল দাস পড়ালেখা শেষে উদ্যোক্তা হবার আগ্রহে 5 বছর আগে 2টি পুকুরে শুরু করেন মাছ চাষ। 2022 সালে কয়েক লাখ টাকার মাছ বানের জলে ভেসে যায়। আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সম্প্রতি 2 দফা বন্যায় সর্বশান্ত প্রবাল দাস। 2 বছর আবারও আমার এই পুকুরের মাছ নিচে গিয়ে এখন আবার সেই বেকারত্বে আবারও ফুসে গেলাম। এই চিত্র সিলেটের 13 উপজেলায়। জেলার 21,111টি পুকুর ও জলাশয়ের মাছ ভেসে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় 44 কোটি টাকা। 22 বন্যা যখন ক্ষতি করছে এরপরে আমি 4 বিঘা জমি বিক্রি করে আবার মাথা হারা করছে, আবার ধ্বংস হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় 35 কোটি টাকার মতো, 35 কোটি 50 লক্ষ টাকার মাছ, এবং পোনা মাছ ক্ষতি হয়েছে প্রায় 5 কোটি 35 লক্ষ টাকার মতো। আমাদের অবকাঠামোগত ক্ষতি হয়েছে প্রায় 2 কোটি টাকার উপরে। মৌলভীবাজারে বন্যায় ভেসে গেছে 800টি পুকুর ও জলাশয়। খামারিরা হারিয়েছেন 225 টন মাছ ও 70 লাখ পোনা, যার আনুমানিক মূল্য প্রায় 5.5 কোটি টাকা। এমন বাস্তবতায় সহযোগিতার আশ্বাস মৎস্য অধিদপ্তরের। 21 কেজি সোনা ছাড়ছিলাম, এক সাইডে হাওয়ার টাকায় ঢেউয়ের তাড়নায় জালটা কিছু উঠাই দিয়েছে, মাছটা কিছু মনে হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা আমাদের উপজেলায় করা হচ্ছে এবং আমরা আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে প্রতিদিন আমরা রিপোর্ট দিচ্ছি। তো আমরা এটা আশা করি যে মৎস্য চাষিদের জন্য সরকারিভাবে পোনা এবং মাছ চাষের সরঞ্জাম দিয়ে হয়তো পরবর্তীতে সরকার সহযোগিতা করবে। বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটিয়ে ওঠার পর মাছ চাষিদের তালিকা করা হবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরও খবর জানাতে সিলেট ও মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে সিলেটে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে নদ নদীর পানি এখনো বিপদসীমার ওপরে রয়েছে, কোন নদীর কি অবস্থায় আর লোকালয়ের পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, সর্বশেষ সিলেট পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হলো সুরমা এবং কুশিয়ারা, এই দুটির পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে ভারতের মেঘালয়ে যদি আরও বেশি পরিমাণ বৃষ্টিপাত হয় কিংবা সিলেটেও যদি ভারী বৃষ্টিপাত হয় তবে কিন্তু নদ নদীর পানি আরও বাড়তে পারে এবং সিলেটের যে কটি নদ নদী রয়েছে সেই সব কটি নদ নদীর পানি কিন্তু এখন বিপদসীমা ছুঁই। তো পানি উন্নয়ন বোর্ড আশঙ্কা করছে যে আসলে ভারী বৃষ্টিপাত করলে কিন্তু সিলেটের সবকটি নদ নদীর পানি কিন্তু বাড়তে পারে। পাশাপাশি এখন পর্যন্ত জেলা প্রশাসন যে তথ্যটি আমাদেরকে দিয়েছে সেটি হলো সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলো সহ 13টি উপজেলার এখন পর্যন্ত কিন্তু 6.5 লাখেরও বেশি মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন। এবং আপনি জানেন যে গত 2 দিন সিলেটে বৃষ্টিপাত হয়েছে, মাঝারি এবং ভারী বৃষ্টিপাত, এবং এই বৃষ্টিপাতের কারণে সিলেট নগরীতেও কিন্তু এক ধরনের জলাবদ্ধতা তৈরি হয়েছিল। তবে সিলেট আবহাওয়া অফিস যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে যে গতকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সিলেটে 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আমরা একটা পর্যায়ে দেখেছি যে রৌদ্রোজ্জ্বল দিনও কিন্তু ছিল সিলেটে।
এবং এই কারণে কিন্তু আসলে সিলেটের যে সকল এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল সে সকল এলাকা থেকেও কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে যে বিষয়টি আসলে উল্লেখযোগ্য সেটি হলো যে দুদফা বন্যার যে ধকল কিংবা দুর্ভোগ সেটি কাটিয়ে ওঠার আগেই কিন্তু সিলেটবাসী আবার তৃতীয় দফায় বন্যা আক্রান্ত হলো এবং উপজেলা পর্যায়ে যারা কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন তাদেরকে সঠিকভাবে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন সেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন এই যে আশ্রয়কেন্দ্রে যারা স্থান নিয়েছেন তাদেরকে শুকনো খাবার দেওয়া, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তাদেরকে সরবরাহ করা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পাশাপাশি যে ধরনের আসলে ওষুধপত্র সরবরাহ করা প্রয়োজন সেগুলোও কিন্তু সরবরাহ করা হচ্ছে। উপজেলা পর্যায়ে মেডিকেল টিমও গঠন করা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে অনেক প্রত্যন্ত এলাকায় কিন্তু নতুন করে আসলে পানি ঢুকেছে, যেটা কিনা ভারতের উজান থেকে যে পাহাড়ি ঢলটা এসেছে সেই পাহাড়ি ঢলের কারণে অনেক নতুন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং সেই রানা আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ইতোমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মৌলভীবাজার থেকে আমাদের সহকর্মী তুহিনুর রশিদ, যাব তার কাছে। তুহিন, মৌলভীবাজারে বন্যায় চাষের মাছ সহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, ক্ষতি কাটিয়ে উঠতে কোনো উদ্যোগ দেখছেন কিনা? দেখুন, আসলে মৌলভীবাজারের যে ক্ষয়ক্ষতি সেটি হচ্ছে যে যেটি আমরা প্রতিবেদনে দেখিয়েছি যে সেখানে কিন্তু ৮০০টির মতো যে ফিশারি এবং হচ্ছে আপনার ব্যক্তিগত থেকে যেসব মাছ চাষ করে থাকেন সেগুলি ভেসে গেছে এবং এখানকার যে চাষিরা রয়েছেন বিশেষ করে এখন অনেক জায়গায় কিন্তু আউশ ধান ছিল, সেই আউশ ধান এবং যে মৌসুমী সবজি সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এইসব বিষয় নিয়ে আসলে আমরা কথা বলেছিলাম যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলছেন যে তারা এই তালিকা তৈরি করছেন, যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন, ক্ষতিগ্রস্ত চাষি রয়েছেন, তাদের তালিকা তৈরি করে তারা ঊর্ধ্বতন অফিসে পাঠাচ্ছেন এবং সেখান থেকে আসলে যদি কোনো ধরনের বরাদ্দ আসে সেক্ষেত্রে তারা পরবর্তীতে সেগুলি পৌঁছে দেবেন, এরকম কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আপনাকে যদি জানিয়ে রাখি মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে আসলে মৌলভীবাজারে যে আপনি জানেন 5টি উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, যেটি হচ্ছে যে গত 20 দিন যাবত কিন্তু মৌলভীবাজারে বন্যা চলছিল, কারণ এখানকার যে জনপদ হাটবাজার সবকিছু কিন্তু পানির তলিয়েছিল। কারণ যেহেতু সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেছিল, কিন্তু মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি কিন্তু চলমান ছিল। তো কুশিয়ারা নদী এবং মনু নদী বিধৌত যেসব এলাকা সেসব এলাকার কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। আজকে যেটি আমরা সকাল থেকে দেখছি যে আসলে মনু এবং কুশিয়ারা নদীর পানি কিছুটা গতকালকে থেকে নামছে, তবে সেগুলো কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং অন্যদিকে যদি আপনাকে জানিয়ে রাখি যে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা এই 3টি উপজেলাতে কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, কারণ এই 3টি উপজেলা হাওর বেষ্টিত, হাকালুকে হাওর বেষ্টিত ফলে হাওর এলাকাগুলিতে পানি বৃদ্ধি পাওয়ার ফলেই কিন্তু এইসব এলাকায় পানিবন্দী নতুন নতুন এলাকা আর মানুষজন হয়েছেন। তো জেলা প্রশাসনের তথ্য মতে মৌলভীবাজারে গতকাল পর্যন্ত কিন্তু 3,03,000-এরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন এবং আমরা দেখেছিলাম যে গত যে বন্যাটি হয়েছিল সেখান থেকে কিন্তু অনেকেই তাদের বাড়ি করে ফিরতে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত কিন্তু এখানে 7,000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে ছিলেন। গতকালকে কিন্তু আরো প্রায় 1500 মানুষ বৃদ্ধি পেয়ে 8,600 মানুষ কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে আছেন। তো সব মিলে মৌলভীবাজারের বন্যা কিন্তু আরো অবনতি হয়েছে এবং যেহেতু বৃষ্টি থেমেছে গতকালকে থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং উজানের ঢল যেহেতু নামা বন্ধ হয়েছে, যার ফলে আশা করা যাচ্ছে যে বন্যা পরিস্থিতি আরো স্বাভাবিক হতে শুরু করবে 1-2 দিনের মধ্যে। তো এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে সিলেট এবং মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ার সাথে সাথে বাড়ছে নদী ভাঙন। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে শতাধিক বসতঘর সহ কয়েকশো একর ফসলি জমি। শেরপুরের দশানী ও রংপুরের তিস্তা নদীতেও দেখা দিয়েছে ভাঙন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনা তীরবর্তী বাসিন্দা ইদু মিয়া এই পর্যন্ত কয়েকবার নদীগর্ভে চলে গেছে তার বসত বাড়ি। সবশেষ মন্ডল বাজার গ্রামের এই বাড়িটিও রয়েছে ভাঙন হুমকিতে। 4 বড় বাড়ি ভাঙছি, এখন তো মনে করেন যে নদী ধরল, এখন কই যাবো, এখন তো ঘুম টুম শেষ, এখন বুদ্ধি তো দেখতে আসে না, কই যাবো। যমুনা ও ব্রহ্মপুত্রে পানি বাড়ার সাথে সাথে দেওয়ানগঞ্জের বড়খাল, খোলা বাজার,
পাটাধোয়া সহ বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। ভাঙন রোধে শিগগিরই একটি প্রকল্প নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যমুনা নদীর সিস্টেমের বাম তীরে সমন্বিত পানি ব্যবস্থাপনা ফেজ 1 নামক একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় যে সুপারিশ আসবে সেই মোতাবেক আমরা প্রকল্প দাখিল করতে পারবো। একই অবস্থা রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়ায়। তিস্তা নদীর ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে আবাদি জমি সহ ঘরবাড়ি। একটা ঘর সরায় ফেলাইছি, এমন পরিস্থিতির মধ্যে আছে, মনে খুব ভয়াবহর মধ্যে আছে। নদী খনন করে একটা বেড়ি বাঁধ উপস্থাপন করে দেয়, তাহলে আরো ভালো হবে আমাদের। এবারও বর্ষার শুরুতে দশানী নদীর ভাঙনের কবলে শেরপুরের বিস্তীর্ণ এলাকা। ভাঙন রোধে স্থায়ী সমাধান চেয়েছেন এলাকাবাসী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভিনের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সংস্থার সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, মোবারক হোসেনের দাখিল করা বিবরণী অনুযায়ী তার সম্পদের পরিমাণ 41,46,845 টাকা। তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। অপর মামলার এজাহারে বলা হয়, মোবারক হোসেনের সঙ্গে যোগসাজশে 1,58,73,152 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন শাহানা পারভিন। মামলা তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পেলে তাদের নামও 2 মামলায় অন্তর্ভুক্ত করা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। রাজুকের একজন পরিচালকের বিরুদ্ধে অনুসন্ধান হয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, তাই তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবং তার বিরুদ্ধেও তার ওয়াইফের বিরুদ্ধেও। ওয়াইফ আসলে হাউস ওয়াইফ, তার কোনো ইনকাম নেই। তারপর সম্পদ কেন বাড়লো এখন তদন্ত করে দেখা হবে। তদন্ত যদি দেখা যায় যে ঘটনা সত্য প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা চার্জশিট দেবো। আর তদন্ত করে যদি দেখা যায় প্রমাণ হয় না, তো সব অব্যাহতি পাবে। মাতারবাড়িতে ভূমি অধিগ্রহণে 23 কোটি টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিনের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, এজাহার থেকে নিজের নাম মুছে দিয়েছেন তিনি। এই কাজে তাকে সহায়তা করেছেন তখনকার জেলা জজ সাদিকুল ইসলাম তালুকদার। মামলা তদন্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিনের দেয়া প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণে 23 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2014 সালে 19 নভেম্বর একটি মামলা হয়। এতে আসামি করা হয় কক্সবাজারের তৎকালীন ডিসি রুহুল আমিন সহ 28 জনকে। মামলা থেকে জালিয়াতির মাধ্যমে জেলা প্রশাসকের নাম মুছে দেওয়ার ঘটনা জানার পর আবারও মামলা করেন কাইসারুল ইসলাম চৌধুরী। সে মামলায় সোমবার 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় দুদক। ঘুষের বিনিময়ে এজাহার থেকে 1 নম্বর আসামির নাম বাদ দেওয়ার কাজটি করেন জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার। এই ধরনের ঘটনা নজিরবিহীন বলছেন দুদকের আইনজীবী। একজন জেলা জজ সিনিয়র স্পেশাল জজের পাওয়ার নিয়ে এই কাজটা করেছেন, এটা অত্যন্ত দুর্নীতি, এটা জঘন্যতম অপরাধ আমরা মনে করি। এখন আমরা আশা করি বর্তমান সিনিয়র স্পেশাল জজ মহোদয়ের কাছে আমরা দুদক নিয়ে বিচার পাবে। জালিয়াতির এই ঘটনায় সহযোগিতা করায় আসামি করা হয়েছে বাদীপক্ষের আইনজীবী মুস্তাক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল এবং জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার জাফর আহমেদকে। মামলার বাদী জানান, এরই মধ্যে তার জমিজমা দখল হয়ে গেছে। এছাড়া অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন তিনি। মাতাবাড়িতে আমার আসামিরে মোস্তাক আহমদ চৌধুরী এই নেতৃত্বে আমার জমি দখল করছে। একখানে জমি দখল করে অলরেডি বাড়ি করতেছে। ডিসি রুহুল আমিনের বিরুদ্ধে আরও একটি দুর্নীতি মামলা রয়েছে। সেই মামলায় তিনি সহ অন্য আসামিরা জামিনে রয়েছেন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। চট্টগ্রামের চান্দগাঁও থানায় আসামির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত করবে মেট্রোপলিটন পুলিশ। থানার কর্মকর্তাদের দাবি, সব নিয়ম মেনেই ওই আসামিকে হাজতে রাখা হয়েছিল। মঙ্গলবার রাত 12টার দিকে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার করা হয় জুয়েল নামে ওই আসামিকে।
পুলিশের দাবি বুধবার ভোরে আত্মহত্যা করেন তিনি। চট্টগ্রামের চাঁদগাঁও থানার সিসি ক্যামেরার এই ফুটেজ বুধবার ভোরের। হাজতের ভেতরে পায়চারি করতে দেখা যায় জুয়েল নামে গ্রেপ্তার এক আসামিকে। কিছুক্ষণ পরই তাকে টয়লেটের জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, ডাকাতির প্রস্তুতির মামলায় চাঁদগাঁওয়ের খেজুরতলা থেকে জুয়েলকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। বুধবার ভোরে আত্মহত্যা করেন তিনি। ওসির দাবি, নিয়ম মেনেই হাজতে রাখা হয়েছিল জুয়েলকে। ডাকাতি প্রস্তুতি মামলা কোতোয়ালি থানার একটা মামলায়, যেহেতু এখানে ওয়ারেন্ট, তার বাড়ি ছিল এখানকার সে লোকাল খেজুরতলা, ওই মামলার ওয়ারেন্টে তাকে আমরা গত রাত্রে 12টার দিকে গ্রেপ্তার করে থানায় 12:25 তাকে জিডি মোতাবেক তাকে ইন করানো হয়। স্বজনরা জানিয়েছেন, বেশ কয়েকটি মামলায় পুলিশের নজরদারিতে ছিলেন জুয়েল। এছাড়া একটি অটোরিকশার দেনা টাকার জন্য চাপে ছিলেন। বাইরে 1,45,000 টাকা ছাপ দিছে কোম্পানি, আমার অটোরিকশার 1,45,000 টাকা ছাপ দিছে আমার বাইরে। আমার ভাই এই টাকার জন্য বলতেছে, আমার তো বাবা নাই, বড় একটা ভাই নাই, আমি তো ওই পথের থেকে ভালো হয়ে গেছি। সপ্তাহখানেক আগে ও একটা অটোরিকশা খাওয়াইছে, অটোরিকশা চালাইতাম, তো ওই আপনার ইয়াকুবনগর আছে না, ইয়াকুবনগর, ওখান থেকে অটোরিকশাটা শুরু হয়ে গেছে। কোম্পানি ওকে চাপ দিছে 1,45,000 জন্য। এই ঘটনায় কারো দায়িত্ব অবহেলা আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান চালাবে সিএমপি। থানায় এসে আমরা এই জুয়েলকে হ্যাঙ্গিং অবস্থায় দেখতে পাই এবং সমগ্র সিসিটিভি ফুটেজ পর্যালোচনা সহ সবকিছু যতটুকু জানতে পারি যে সে আসলে আত্মহত্যা করেছে। চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি সহ নানা অভিযোগে 6টি মামলা রয়েছে জুয়েলের বিরুদ্ধে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে 6 মাসের এক শিশু ও তার আইনজীবী মা। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করা হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব সহ মোট 11 জনকে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী ইশরাত হাসান জানান, সন্তান জন্মের পর বেশ কিছুদিন সন্তানের পাশাপাশি মায়েরও যত্নের প্রয়োজন হয়। এজন্য স্ত্রীর পাশে তার স্বামীর সাহায্যের খুব প্রয়োজন। এছাড়া নবজাতকের দেখাশোনা কেবল মায়ের নয়, বাবারও দায়িত্ব রয়েছে। কিন্তু পিতৃত্বকালীন ছুটি না পাওয়ায় অধিকাংশ বাবা এই দায়িত্ব পালন করতে পারেন না। এসব বিষয় উল্লেখ করে রিটে নীতিমালা করার আবেদন জানানো হয়। ভারত, ভুটান, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ বিশ্বের 78টিরও বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে বলেও জানান এই আইনজীবী। আমাদের দেশে ম্যাটারনিটি লিভ আছে, কিন্তু কোনো ধরনের প্যাটার্নিটি লিভ নাই। এখন বাচ্চা লালন পালনের হওয়ার পরে লালন পালন করার, একজন নিউবর্নকে লালন পালনের দায়িত্ব শুধুমাত্র মায়ের উপর থাকা উচিত না, কেননা মা সেই সময় খুবই অসুস্থ অবস্থায় থাকে। শ্রম আইন লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনূসের 6 মাসের সাজার বিরুদ্ধে করা আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শ্রম আপিল ট্রাইব্যুনালে তার সাজা স্থগিতের বিরুদ্ধে করা মামলার পূর্ণাঙ্গ রায়ে এই নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ। 50 পৃষ্ঠার রায়ে বলা হয়, সাজা কখনো স্থগিত হতে পারে না। এর আগে 18 মার্চ এই মামলায় ডক্টর ইউনূসের সাজা ও দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করে মৌখিক রায় দেয় হাইকোর্ট। ফলে 6 মাসের সাজা চলমান থাকে। পূর্ণাঙ্গ রায় বের হওয়ায় বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে ইউনূসের আপিল শুনানি শুরুর আবেদন করবে রাষ্ট্রপক্ষ। তবে ডক্টর ইউনূসের আইনজীবীর অভিযোগ, ট্রাইব্যুনালে আপিল শুনানির আগের দিন হাইকোর্টের রায় প্রকাশ করে চেম্বার আদালতে যাওয়ার পথ বন্ধ করার অপচেষ্টা করা হয়েছে। আমরা অ্যাপিলেট ডিভিশনে চেম্বার জজে যাব, তখন সেকশন বলছে আপনার পিসি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আপনি নকল পাবেন না। তাহলে ডক্টর ইউনূসের মতো লোককে হাইকোর্টে কি হয়েছে এটা দেখার কি তার অধিকার নাই? হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে, আপিল শুনানি হবে। ওনারা এটাকে কালক্ষেপণ করার জন্য অসৎ উদ্দেশ্যে ওনারা এখন বলছে যে আমরা আপিল করব। করেন, আমাদের আপত্তি নাই। যেখানেই যাবেন সেখানে আমরা কন্টেস্ট করব। যেখানেই ইউনূস সেখানেই কলকারখানা প্রতিষ্ঠান। আইনি লড়াই কাউকে ছাড় দেওয়া হবে না। রাজধানী ঢাকার পাশের জেলা মুন্সিগঞ্জে এখনও নেই কোনো বাস টার্মিনাল। ফলে যাত্রীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। আবার শহরের বিভিন্ন সড়কের পাশে বাস পার্কিং করে রাখায় সৃষ্টি হচ্ছে যানজটের। এ অবস্থায় শিগগিরই একটি বাস টার্মিনাল নির্মাণের দাবি জানিয়েছেন জেলাবাসী।
1990 সাল থেকে মুন্সিগঞ্জের সাথে ঢাকার সড়ক যোগাযোগ বাড়তে থাকে। বর্তমানে বিআরটিসি ও 2টি বেসরকারি কোম্পানির কমপক্ষে 30টি বাস ঢাকায় যাতায়াত করে। অন্যান্য জেলায় চলে আরও 20টি বাস, কিন্তু এই বাসগুলোর জন্য কোনো টার্মিনাল নেই। বাস স্ট্যান্ড না থাকায় সড়কের পাশে যত্রতত্র থেমে থাকে বাসগুলো। ফলে ওইসব সড়কে তৈরি হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি। আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকি রোদ্রের মধ্যে, বুঝলেন, এটা আমাদের হয়রানি না? ঠিক মতন বাস আসে না। গোড়ায় যদি একটা বাস স্ট্যান্ড করে তাহলে আমাদের সবার জন্য উপকার হয়, আর আমাদের এই যানজট, যেমন অটো, তারপরে ট্রাক, এই যানজট লাগা থাকে, যানজটগুলো থাকে না। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বাস স্ট্যান্ডের অভাবে সেবার মান বাড়ানো যাচ্ছে না। আর ট্রাফিক পুলিশ বলছে বাস স্ট্যান্ড থাকলে সড়কে শৃঙ্খলা ফেরানো সহজ হতো। এখানে নির্দিষ্ট স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লেগুনা স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, নির্দিষ্ট যদি স্ট্যান্ড থাকতো সেক্ষেত্রে আমাদেরও সুবিধা হতো। স্ট্যান্ডের একটা ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় যে আমি আমার যাত্রীদেরকে একটু ভালো সার্ভিস দিতে পারবো। জনদুর্ভোগ কমাতে মুন্সিগঞ্জে বাস টার্মিনাল নির্মাণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। টার্মিনালের পাশাপাশি অন্যান্য যানবাহনেরও একটা টার্মিনাল দরকার, এবং এর পাশাপাশি হচ্ছে যাত্রী ছাউনি, পাবলিক টয়লেট, সুপেনো পানির ব্যবস্থা করা যেতে পারে। তো এই পুরো বিষয়টা নিয়ে আমরা কাজ করব। শহরের আধুনিকায়নে শীঘ্রই উন্নত বাস স্ট্যান্ড নির্মাণের দাবি মুন্সিগঞ্জবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।